শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20-র আগে বলেছিলাম আমি বিশ্বাস করি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য রাখে, সিরিজ জয়ের সামর্থ্য রাখে। বাংলাদেশের ক্রিকেটাররা সেটা করে দেখিয়েছে। একইভাবে বাংলাদেশের এই দলটা হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জেতার সামর্থ্য রাখে, আমি এটা বিশ্বাস করি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। পাকিস্তান ডেফিনেটলি ফর্ম, ইন্ডিভিজুয়াল প্লেয়ার সব কিছু মিলে বাংলাদেশের চাইতে এগিয়ে আছে, কিন্তু যোজন এগিয়ে না। এগিয়ে থাকার মার্জিনটা খুব বেশি না, যেহেতু বাংলাদেশের হোম কন্ডিশনে খেলা। হোম কন্ডিশনের কথায় পরে আসছি। সবার আগে যে ব্যাপারটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের মিডল অর্ডার পাকিস্তানের বিপক্ষে কতটুকু জ্বলে উঠতে পারবে বা কতটুকু ভালো রান করতে পারবে। আমি কেন কথাটা বলছি, শ্রীলঙ্কা সিরিজটা আপনি ভুলে যান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, এই দুটো সিরিজ চিন্তা করেন তো। এক ম্যাচে পাওয়ার প্লেতে 53 3 উইকেটে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচের কথা বলছি, যেটা বাংলাদেশ জিতেছিল, 191 করেছিল। পাওয়ার প্লেতে রান ছিল 53 3 উইকেটে। পরের ম্যাচ বাংলাদেশ 200 করে হেরেছিল আরব আমিরাতের সঙ্গে। পাওয়ার প্লেতে কত করেছিল আপনার মনে আছে? আমার মনে আছে 66, নো লস। থার্ড টি-20তে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পাওয়ার প্লেতে তুলেছিল 45। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তান পরপর 2 টি-20তেই আগে ব্যাট করে 201 করে করেছিল, এবং দুটো ম্যাচেই আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ পাওয়ার প্লেতে গড়ে 50 করে রান করেছে। এর মধ্যে একটা ম্যাচে, দ্বিতীয় না প্রথম ম্যাচে এক্স্যাক্ট মনে নেই, 12 ওভারে বাংলাদেশের রান ছিল 110। 201 চেস করতে গিয়ে বাংলাদেশ হেরে গেছে। থার্ড টি-20তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাটিং করে কত করেছিল? 196। 16 বল বাকি থাকতে বাংলাদেশ ম্যাচ হেরেছে বোলারদের ব্যর্থতায়। কিন্তু ওই ম্যাচেও বাংলাদেশ পাওয়ার প্লেতে 50+ রান তুলেছিল, এবং 11 ওভারে বাংলাদেশের রান ছিল 110 বিনা উইকেটে। পারভেজ ইমন 60+ এবং তানজিদ তামিম 30+, এরকম। আমি নাম্বারগুলো এই জন্য বললাম, আপনি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কা সিরিজটা আমি ধরছি না, কারণ এটা তো রিসেন্ট সিরিজ, তার আগেরগুলো মনে করে দিচ্ছি। প্রতিটা ম্যাচে গড়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে অলমোস্ট 50 রান করে করেছে, সর্বোচ্চ 2 উইকেটের ব্যবধানে। এবং 2 ওপেনার সঙ্গে, কখনো লিটন দাস, কখনো অন্য কেউ, ম্যাক্সিমাম সময় 2 ওপেনারের একজন। কারণ পারভেজ ইমনকে আমরা 100 করতে দেখেছি, 50 করতে দেখেছি, তানজিদ তামিমকে 33, 32, 18 বলে 40, 59 এগুলো করতে দেখেছি। এবং যে কারণে পাওয়ার প্লেতে বাংলাদেশ অলমোস্ট 50-এর মতো রান তুলে ফেলছে। শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু কাছাকাছি হয়েছে। সমস্যাটা হচ্ছে ব্যাটিং ইউনিটের ওই মিডল অর্ডারে গিয়ে। একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট ভাই, টি-20 ক্রিকেটে আপনার টপ 3 ওখান থেকে যদি একজন খেলে দেয়, তারপরে ওই 6-7 নাম্বারে যারা থাকেন তাদের 200 স্ট্রাইক রেটে রান করা প্রয়োজন পড়ে। কিন্তু বাংলাদেশের যে মিডল অর্ডার, এরা রান করছে 108 স্ট্রাইক রেটে, 110 স্ট্রাইক রেটে, কখনো 100 স্ট্রাইক রেটে। ম্যাচটা ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ ওই জায়গাতে পিছিয়ে যাচ্ছে। আমি জানি না, কন্ডিশনের কথা বলছিলাম, যে মিরপুরের উইকেটটা কেমন হবে। যদি সেই আগের মতো 2021 বিশ্বকাপের আগে ডেকে এনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছিলাম, তারপর বিশ্বকাপে কি পরিণতি হয়েছিল দেখেছি তো, মনে আছে তো। ওরকম উইকেট হলে কথা বলার কোনো মানে নাই। কিন্তু যদি বেটার উইকেট হয়, তাহলে এই চ্যালেঞ্জটা, যেটা আমি আলোচনা করলাম, মিডল অর্ডার ব্যাটসম্যানদের ফেস করতে হবে। কেননা বাংলাদেশের টপ অর্ডার তানজিদ তামিম, তার সঙ্গে পারভেজ ইমন এবং সামটাইমস লিটন দাস রান কিন্তু করে দিচ্ছেন। পাওয়ার প্লে দারুণ ইউটিলাইজ করছে বাংলাদেশ। আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে 2 সিরিজে অন্তত 3টা ম্যাচে 11 থেকে 12 ওভারের মধ্যে 100 করেছে। হ্যাঁ, রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসেনি নানান রকম কারণে, সেই আলোচনা করলে অনেক বড় আলোচনা হবে, এদিকে আমি যাচ্ছি না। কিন্তু ব্যাটিং ওয়াইজ টপ অর্ডার কিন্তু তুলনামূলক ভালো করছে, সেই তুলনায় মিডল অর্ডার ফেল করছে। আরেকটা উদাহরণ দিয়ে দিই, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে সম্ভবত তানজিম সাকিব 9 নম্বরে নেমে 30 বলে 50 করেছিল, 5টা 6 মেরেছিল, মনে আছে আপনার? মনে না থাকলে আমি বলার পর মনে পড়েছে। সো ওই সুযোগটা বাংলাদেশের আছে। বাংলাদেশের 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, হয়তো কখনো রিশাদ, কখনো শামীম পাটোয়ারি, কখনো তানজিম সাকিব, এরা বড় শট খেলতে পারেন, কুইক রান করতে পারেন। সমস্যাটা হয়ে যাচ্ছে 4, 5, 6 এই জায়গাগুলোতে। সো পাকিস্তানের বিপক্ষে টি-20 হোম সিরিজে এই সমস্যাটা তারা কাটিয়ে উঠবে, এটা এক্সপেক্ট করি। ফার্স্ট টি-20তে বোলিং ইউনিটটা কেমন হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে যে থার্ড টি-20তে বাংলাদেশ খেললো, জিতলো এবং সিরিজ জয় করলো, সেখান থেকে আইডিয়ালি আমি একটার বেশি বদল দেখি না। যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়, তাহলে তানজিম সাকিবের জায়গায় হয়তো নাসুমকে খেলানো হবে। সেটা যদি না হয়, যদি বেটার উইকেট হয়, ব্যাটিং উইকেট হয়,
তাহলে হয়তো যে লাইন আপটা বা যে বেস্ট 11টা শ্রীলঙ্কার বিপক্ষে থার্ড ম্যাচ খেলেছে তারাই খেলবে। সেখানে আইডিয়ালি চেঞ্জ হবার কথা না, যদি হয় একটা মাত্র চেঞ্জই আমি দেখছি এখানেও, সেটা হচ্ছে তানজিম সাকিবের জায়গায় হয়তো মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া মোটা দাগে আর কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম। বাট সব কিছু মিলে, যেহেতু সন্ধ্যার ম্যাচ, প্রচণ্ড রকম গরম, ওয়েদার কেমন থাকবে আমরা জানি না, সব কিছু মিলে চ্যালেঞ্জটা বাংলাদেশের জন্য যতটা, পাকিস্তানের জন্য কিন্তু এতটুকু কম না। এবং এক্সপেক্ট করবো বাংলাদেশ তাদের যে আত্মবিশ্বাসটা শ্রীলঙ্কা সিরিজে বা শ্রীলঙ্কার বিপক্ষে T20 সিরিজ জিতে পেয়েছে, পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট ম্যাচে অন টোস থেকে সেটা যেন তারা মাঠের ক্রিকেটে করে দেখাতে পারে। এবং আমি আবারও বলছি, আমি এটা বিশ্বাস করি পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ T20 সিরিজ ঘরের মাঠে জেতার সামর্থ্য রাখে। আর এটা করার জন্য প্রথম ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।